খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। চূড়ান্ত হলো বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি। আগস্টে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে দুই দল। 23 বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার আমন্ত্রণ পেল টাইগাররা। নারী ফুটবলারদের পাশাপাশি বেতন কাঠামোর আওতায় আসছেন জাতীয় দলের পুরুষ ফুটবলাররাও। বাফের সঙ্গে পৃথক বৈঠক শেষে এমন ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ফুটবলের উন্নয়নে মাঠ বাড়ানো সহ নানা উদ্যোগের প্রতিশ্রুতি। দর্শক, দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবর। আজকে আমরা আলোচনা করব ফুটবলে যে বদলের হাওয়া বইছে সেটি নিয়ে। আমাদের সঙ্গে এসব নিয়ে আলোচনা করতে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এমিলি ভাই, আমরা বেশ কিছু পরিবর্তন দেখছি। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে বিভিন্ন ফেডারেশনে নানা ধরনের তৎপরতা শুরু হয়েছে। সবগুলো ফেডারেশনকে নিয়ে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি নির্বাচিত হয়েছেন তিনি বসেছেন। গতকাল আমরা দেখলাম আলাদা করে ফুটবল ফেডারেশনের সঙ্গেও তিনি বসেছেন এবং সেখান থেকে নানা ধরনের পরামর্শ এসেছে, নানা উদ্যোগের কথা এসেছে। সাবেক ফুটবলার একজন যখন মন্ত্রণালয়ে থাকেন বা এই স্পোর্টসের দায়িত্বে থাকেন, তখন কি ফুটবলের জন্য আশাটা আরও বেশি বেড়ে যায় কিনা? আপনিও ফুটবল খেলেছেন অনেক বছর ধরে। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই আসলে এখন টিভির মাধ্যমে আমিনুল ভাইকে অভিনন্দন জানাতে চাই। এর আগেও জানিয়েছি। আপনি যেটা বলেছেন যে একজন সাবেক ফুটবলার হিসাবে আসলে যে বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, মানে স্পোর্টস এবং যুব এবং স্পোর্টস ক্রীড়া মন্ত্রণালয়ের, তো এটা আসলে আমাদের ফুটবলারদের জন্য একটা প্রাইডের জায়গা। সত্যি কথা বলতে আপনি দেখবেন যে ফুটবলের বিগত দিনেও কিন্তু আসলে এই মিনিস্ট্রিতে কিন্তু আরও অনেক ফুটবলার ছিল। আমাদের জয় ভাই কিন্তু এখানে ছিল। বাট আমার কাছে যেটা মনে হয় যে আমিনুল ভাইকে কাজ করার যে ফ্রিডমটা, সেটার জন্য আমরা যেন তাকে ডিস্টার্ব না করি কাজগুলিতে। আমি বিগত দিনেও দেখেছি যেটা সত্যি কথা যে এই মিনিস্ট্রিতে যখন দায়িত্ব পালন করে তখন আসলে আমরা যারা প্লেয়ার রয়েছি বা আশেপাশে যারা মানুষ রয়েছে তারা যেন তাকে ফ্রিডমটা দেই কাজ করার জন্য। হ্যাঁ, সে যেন ফ্রিলি কাজ করতে পারে। এবং আমি জানি এটা যে তার কাছে একটা বড় প্ল্যান রয়েছে। হ্যাঁ, সেই প্ল্যানটা যেন সে এক্সিকিউট করতে পারে এবং সেই প্ল্যানে যেন আমরা সবাই সহযোগিতা করি। হ্যাঁ, সহযোগিতা করলে কী হবে, তার কাজটা সহজ হবে। হ্যাঁ, তার কাজের ভিতরে যদি কোনো রকম ব্যাঘাত আমরা না ঘটাই, হ্যাঁ, তখন কিন্তু সে তার যে প্ল্যানগুলি, সে যে ইশতেহারগুলি দিয়েছে, যে সে প্ল্যানগুলি নিয়ে এগোতে চায়, সেই কাজগুলি কিন্তু সে ডে বাই ডে করতে পারবে। এবং আমার কাছে মনে হয় যে আমরা স্পোর্টসের মাধ্যমে তার যে কথাগুলি সেটা আমরা একটা ভালো জায়গায় সে নিয়ে যেতে পারবে। তো আমি চাইবো যে আপনি যেটা বলছেন যে ফুটবলের প্রতি তার আলাদা একটা নজর থাকবে কিনা, পুরো ক্রীড়াঙ্গনটাই কিন্তু এখন তার উপরে ডিপেন্ডেন্ট এবং সেই কিন্তু প্রত্যেকটা ফেডারেশনকে কিন্তু তদারকি করবে। এবং আমার কাছে মনে হয় যে সেইখান থেকে ফুটবল যেহেতু আমাদের দেশে একটা অন্যতম জনপ্রিয় খেলা, ক্রিকেট রয়েছে বা অন্যান্য ইভেন্টগুলি রয়েছে, বা ফুটবলের যে আমাদের যে কাজগুলি রয়েছে, যে কাজগুলি বিগত দিন আমরা করতে পারিনি, আই হোপ আমিনুল ভাই সেই কাজগুলি শুরু করবেন। হ্যাঁ, ডেভেলপমেন্টের জায়গা থেকে। কারণ আমরা সবসময় কিন্তু কথা বলি যে আসলে আমাদের ফুটবলে কোন কোন জায়গাগুলি নিয়ে কাজ করলে আমরা ফুটবল ডেভেলপমেন্ট হতে পারবো, এবং আমিনুল ভাই কিন্তু তার প্ল্যানের একটা বড় অংশ রেখেছে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা। তো সেই জায়গাগুলি যদি সে কাজ করতে পারে এবং আমরা যদি সহযোগিতা করতে পারি, ফুটবল ফেডারেশন যদি তাকে সহযোগিতা করতে পারে, আমি মনে করি সে সাকসেস হবে। এমনি ভাই, কি ধরনের ডেভেলপমেন্ট কাজগুলো আসলে করা উচিত আপনার কাছে মনে হয়? দেখেন, অলরেডি কিন্তু একটা বড় সেটব্যাক আমিনুল ভাই তৈরি করে ফেলেছে, যেটা আসলে বিগত দিন অনেকেই করতে পারে না। যেটা হলো, দেখেন, মানুষ ফুটবলের প্রতি আগ্রহী হবে কেন? হ্যাঁ, আগ্রহের অন্যতম কারণ হলো যে আপনি যদি ফাইন্যান্সিয়াল একটা বড় সাপোর্ট এখান থেকে না পান, তখন কিন্তু আসলে আপনি এর প্রতি আগ্রহটা দেখাবেন না। ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কেন? আপনি জানেন যে একটা ক্রিকেট প্লেয়ার হলে তখন আপনার একটা ফাইন্যান্সিয়াল আপনার একটা বড় সাপোর্ট আপনি পাবেন, সেটা নিয়েই কিন্তু আপনি আপনার ক্যারিয়ারটাকে ক্রিকেটের দিকে নিয়ে যান। ফুটবলে কেন নেবেন? আমিনুল যেটা বলেছে, দেখেন, নারী এবং ছেলেদের দুইটা ক্যাটাগরিতে কিন্তু সে একটা বেতন কাঠামো কিন্তু তৈরি করে ফেলছে। নট অনলি ফুটবল, প্রত্যেকটা ইভেন্টেই কিন্তু সে ক্রীড়া মন্ত্রণালয় থেকে তাদেরকে স্যালারি সিস্টেম দেওয়া হবে। এইটা কিন্তু বড় একটা, আমি বলবো যে গুড সাইন। যে এইটা করলে কি হবে, আমাদের যারা ন্যাশনাল প্লেয়ার রয়েছে বা গ্রাসরুট লেভেলে যারা ফুটবল খেলতে আগ্রহী হবে, তারা জানে যে আমি জাতীয় দলে খেলে আমি মান্থলি একটা স্যালারি ওখান থেকে আমার ইনশোর হচ্ছে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার।
হ্যাঁ, কারণ জাতীয় দল তো আসলে আমরা যারা খেলেছি বা এখন যারা খেলছে তারা জাতীয় দল থেকে কিন্তু তেমন কোনো অনারিয়ম পায় না, ক্লাব ফুটবলের উপর ডিপেন্ডেন্ট করতে। এবং আপনি যে রিসেন্টলি দেখেন, রিসেন্টলি কিন্তু ক্লাব ফুটবলের অবস্থা আবার কিন্তু তেমন একটা সুবিধা না, সেখানেও কিন্তু পেমেন্টের অনেক ব্যাপার রয়েছে। বাট আপনার জাতীয় দল যখন একটা ফিক্সড একটা অ্যামাউন্ট আপনি থাকবেন, তখন কিন্তু আপনার পারফরমেন্সের প্রতিও আপনার একটা নজর থাকবে, অ্যাট দ্য সেম টাইম আপনার জাতীয় দলের খেলার প্রতি একটা কিন্তু এটা আসলে এমিলি ভাই কতটা বাস্তবসম্মত আমি কেন বলছি, কারণ এই যে ক্রিকেটের কথা আমরা বলছি, ক্রিকেটাররা কিন্তু সারা বছর খেলার মধ্যে থাকেন, ফুটবলাররা বছরে 5 থেকে 6টা 7টা ম্যাচ খেলার সুযোগ পান শুধুমাত্র ফিফা উইন্ডোগুলোতে। সুতরাং আপনি তাকে সারা বছর কেন বেতন দিবেন, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফুটবলাররা ক্লাব থেকে যেই পরিমাণ অ্যামাউন্ট পেয়ে থাকেন, যদিও এখন ওই যে আপনি যেটি বলছিলেন যে পারিশ্রমিক নিয়ে অনেক সমস্যা আছে, এবং মাঝখানে আমরা যেটা দেখেছিলাম যে ফুটবলারদের বেতন অনেক মানে ক্লাবে অনেক বেড়ে গিয়েছিল, এখন আবার সেটি কমতির দিকে বা পড়তির দিকে, যেটি আরও বাড়ার কথা ছিল। তো আসলে এটা কি বাস্তবসম্মত কিনা বা ফুটবলারদের ক্ষেত্রে এটা সুযোগ আছে কিনা? দেখেন, হয়তো অ্যামাউন্টটা কত হবে সেটা আমি জানি না, বাট এটা ইটস এ জাতীয় দলে খেলা ইটস এ প্রাইডের ব্যাপার। হ্যাঁ, ওইখান থেকে কিন্তু আমি 12-13 বছর জাতীয় দলে খেলেছি, কোনোদিন আসলে স্যালারি সিস্টেমের ভিতরে থাকতে পারিনি, এখন বর্তমান প্লেয়ারও নেই। বাট আমিনুল ভাই যেটা করে দেখেছে এটা হলো যে ইন ফিউচার প্লেয়ারদের আসলে তাদের ভবিষ্যৎ টার্গেটের একটা ব্যাপার নিয়ে, হ্যাঁ, এটা হলে আমি যেটা বললাম যে যারা আপকামিং প্লেয়ার আছে তাদের জন্য তারা একটা দিক নির্দেশনা পাবে। হ্যাঁ, আমি জাতীয় দলে খেললে আমি জাতীয় দল থেকে একটা বড় অঙ্কের হয়তো একটা অ্যামাউন্ট পাবো, বা আমি একটা মান্থলি স্যালারি পাবো। বাট আপনি যেটা বলছেন এটাও গুরুত্বপূর্ণ যে আমরা বছরে কয়টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি, বাট আপনি যদি ওই জায়গাটা দেখেন, সেইটার থেকে বড় ব্যাপার হলো যে আপনার কমিটমেন্টটা কিন্তু থাকবে। আপনি যখন জানবেন যে আপনি জাতীয় দল থেকে প্রত্যেক মান্থলি একটা স্যালারি পাচ্ছেন, তখন আপনি জাতীয় দলের ক্ষেত্রে যখন পারফরমেন্স করতে যাবেন, তখন কিন্তু আপনার কমিটমেন্টটা অটোমেটিক চলে আসবে। আপনি সারা বছর প্রিপেয়ার, কমিটমেন্টটা কিন্তু জাতীয় দলের ক্ষেত্রে ডেফিনেটলি থাকে, আমি বলি না যে থাকে না, বাট তখন কিন্তু একটা দায়বদ্ধ অটোমেটিক চলে আসবে। যেহেতু আমি দেশের থেকে টাকা নিচ্ছি, আমার অবশ্যই আমি তাকে একটা সার্ভিস দেওয়ার জন্য আমার যে মনোবল সেটা আমার কিন্তু কাজ করবে। তো এই জায়গা থেকে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। ফুটবল নিয়ে আলাপ করছিলাম, আমাদের সঙ্গে আছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আমরা যেটি বলছিলাম যে পুরুষ ফুটবলারদেরকে বেতন কাঠামোর আওতায় আনা কতটা বাস্তবসম্মত, এই প্রশ্নটা নিয়ে আমরা আলাপ করছিলাম। একই সঙ্গে এটা আসলে কিভাবে দেয়া হবে, বা এখন পর্যন্ত যদিও সেই রূপরেখাটা জানানো হয়নি, কিন্তু জাতীয় দলে যে ফুটবলারটা হচ্ছে জাতীয় দলে খেলে থাকেন, তিনি ক্লাবে একটা বড় অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন, তাকে আপনি কত টাকা দিয়ে আসলে তার সঙ্গে কন্ট্রাক্ট করবেন ন্যাশনাল টিমে? না, অ্যামাউন্টটা আসলে এখানে তেমন একটা জরুরি আমি দেখছি না, বাট এটা তো আপনাদের যারা সিনিয়র জাতীয় দলে খেলছে তাদেরকে তো আসলে আপনি একটা হাইস্ট লেভেলে অ্যামাউন্ট না দিয়ে খুশি করতে পারবেন না। হ্যাঁ, কারণ আপনি যদি ক্রিকেটের সাথেই কম্পেয়ার করেন, ক্রিকেটার আসলে মান্থলি যে স্যালারিটা পায়, ফুটবলের সাথে তো আসলে তার ডিফারেন্সটা অনেক থাকবে। হ্যাঁ, কারণ আপনি যদি এখানে, আমি যেটা দেখলাম যে 44 জন প্লেয়ার ছেলে এবং মেয়েদের লিস্ট চেয়েছে, তো তাদের একটা অ্যামাউন্ট দিতে গেলে কিন্তু সেখানে কিন্তু অনেক ফাইন্যান্সিয়াল একটা বড় অ্যামাউন্ট তৈরি হয়। তো সেখান থেকে আমি জানি না, এটা মন্ত্রণালয় হয়তো ঠিক করবে, বাট আপনি যেটা বলেছেন যে এটা দেওয়ার পক্ষে আমি, বাট এটা যদি আরেকটু অন্যভাবে চিন্তা করা যেত, যদি আপনি দেখেন আমাদের যে এজ ভিত্তিক দলগুলি রয়েছে, লাইক আন্ডার 17, 16 বা 20, হ্যাঁ, গ্রাসরুট মানে যারা এজ লেভেলে, তাদেরকে যদি উৎসাহিত করা যেত, এই স্যালারি সিস্টেমটা যদি তাদের ভিতরে নেওয়া যেত, আমার কাছে মনে হয়, কারণ তাদের অন্য কোনো ইনকাম সোর্সও নেই, তারা আমার মনে হয় যে ইন ফিউচার আর বেশি উৎসাহী হতো। বাট আমি পজিটিভলি দেখি, এখন পর্যন্ত যেভাবে আমিনুল ভাই এগিয়ে যাচ্ছে সবকিছু পজিটিভলি আমার কাছে মনে হচ্ছে। বাট সব থেকে বড় ব্যাপার হলো আমিনুল ভাইকে প্রপার সাপোর্টটা দিতে হবে, এবং আমিনুল ভাইয়ের কিন্তু দেখবেন যে সে একের পর এক মিটিং করছে কর্পোরেটদের সাথে, ব্যাংকদের সাথে, ডেফিনেটলি তাদেরকে ইনভলভমেন্ট করাটা এখানে খুবই বড় একটা স্যাটিসফ্যাকশনের জায়গা হবে, তারা যদি এখানে একদম প্রস্তুতি নিয়ে যদি তারা তাদের আগ্রহটা দেখায়। আমার কাছে মনে হয় যে সেইটা আসলে সব থেকে বড় ব্যাপার হবে, কারণ এন্ড অফ দ্য ডে এখানে কিন্তু বিশাল একটা অ্যামাউন্টের আপনার এখানে কিন্তু অ্যামাউন্ট চলে আসবে। তো সেইটা যদি কর্পোরেট এবং ব্যাংকদের মাধ্যমে যদি সেই সাপোর্টটা পায়, তখন কিন্তু আমিনুল ভাইয়ের জন্য কাজটা সহজ হবে, এবং আই হোপ সবাই আমিনুল ভাইকে সেই সহযোগিতাটা করবে। এমনি ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে এই বেতন কাঠামোর মধ্যে আনার কথা যেহেতু আসছে, সেক্ষেত্রে আসলে বলতেই হয় যে আমরা দেখি যে অনেক বছর ধরেই বাংলাদেশের মেয়ে ফুটবলাররা যারা আছেন, 2টা সাফ তারা পর্ব জিতেছেন, তাদেরকে ক্যাম্পে রাখা হয়, তাদেরকেও কিন্তু তাদের একটা স্যালারি স্ট্রাকচার আছে যেটি বাফে বিয়ার করছে, কিন্তু সেটি নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। প্রথমত হচ্ছে মেয়েদের বেতন অনেক কম, এটা তারা দাবি করে থাকেন, এবং যে বেতনটা আসলে তাদেরকে ধরা হয়েছে, তাদের জন্য ধরা হয়েছিল, সেটিও তারা সঠিক সময়ে পান না, কখনো 2 মাসের কখনো 3 মাসের গ্যাপ থেকেই যায়। সুতরাং এই সমস্যাটা সমাধান না করে আপনি আবার আরও কয়েকজনকে যদি ইনক্লুড করেন, ছেলেদেরকেও যদি সেখানে ইনক্লুড করেন, এটি আসলে বিয়ার করতে পারবে কিনা ফুটবল ফেডারেশন? না, এটা তো আসলে মন্ত্রণালয় দিবে।
হ্যাঁ, যে 44 জন ছেলে এবং মেয়েটা তো মন্ত্রণালয়ে না, আমি বলছি বাফে মেইনটেইন করতে পারবে আপনি কিনা? যেটা বলেছেন যে মেয়েদের স্যালারি সিস্টেমটা যেভাবে মানে রেগুলার হচ্ছে না, মাঝে মাঝে আমরাও দেখতে পাই যে সেটা, বাট আমি যতটুকু জানি সেই স্যালারিটা কিন্তু ফিফা থেকে আসে, আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ, মেয়েদের যে স্যালারিটা দেয়, বাট আই ডোন্ট নো কেন সেটা মানে মাঝে মাঝে মেয়েরা টাইম মতো পায় না। মেয়েদের আমরা প্রায় কমপ্লেন শুনতে দেখি যে স্যালারি পায় না 2 মাসে 3 মাসের, ঈদে যাওয়ার সময় তারা এরকম স্যালারি প্রবলেমগুলি তৈরি হয়। বাট একটা জিনিস ইনশোর করতে হবে মেয়েদের ফুটবলে, এবং আমিনুল ভাই যদি আপনি গতকালকে দেখেন বিএফএফ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সাথে যখন সে মিটিংটা করেছে, সে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু মেয়েদের ফুটবল নিয়ে কথা বলেছে। কারণ রিসেন্টলি যদি দেখেন লাস্ট 5 ইয়ার্স মেয়েদের সাকসেসফুলের জায়গাটা কিন্তু অনেক বেশি ছিল। হ্যাঁ, তো আমিনুল ভাই কিন্তু ফোকাসটা মেয়েদের ফুটবলের দিকে রয়েছে, এবং যার কারণে কিন্তু সে মেয়েদেরকেও কিন্তু একটা স্যালারি সিস্টেমের ভিতর নিয়ে এসেছে। তো এইটা খুব ইনশোর করা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। মন্ত্রণালয় তো মন্ত্রণালয়ের জায়গা থেকে করবেই, বাট আমার কাছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইনশোর করা উচিত মেয়েরা আসলে কিভাবে হ্যাপি থাকে। হ্যাঁ, এটা কিন্তু আমরা বিগত দিনে দেখেছি। আপনি যদি রিসেন্টলি দেখেন এশিয়ান কাপ কোয়ালিফাই মেইন রাউন্ডে খেলতে গেছে, বাট সেখানেও যদি আপনি দেখেন ফিজিও নেই। হ্যাঁ, চিন্তা করা যায় না, মানে চিন্তা তো মেয়েদের আসলে যেহেতু যারা সাকসেস দিবে তাদের পিছনে আপনি ইনভেস্ট করতে কোথায় বাধাটা আমি আসলে খুঁজে পাই না। তো এই জায়গাগুলি কেন মানে আমরা মানে কেন আমাদের এই বাধাগুলি তৈরি হয় আমি আসলে এখনো জানি না। কারণ মেয়েরা যদি হ্যাপি না থাকে পারফরমেন্সে কিন্তু সেখানে বড় একটা ইম্প্যাক্ট পড়বে। তো আমি চাই এই যেগুলি খুব রিসেন্টলি এগুলি তারা সমাধান করুক। মেয়েদের ফুটবল নিয়ে বলছিলেন যেহেতু এমনি ভাই আরেকটা জিনিস যোগ করি একটু, যে মেয়েদের একটা লিগ হলো, সেই লিগটা নিয়ে নানা রকম কথা হয়েছে। কোচ বলে গেলেন যে লিগটাকে প্রাধান্য দেওয়ার কারণে আমাদের এশিয়ান কাপের প্রিপারেশন হয়নি। আবার যারা লিগ কমিটির আয়োজক ছিলেন তারা বলছিলেন যে এই লিগটা তারা আয়োজন করছিলেন টুর্নামেন্টের জন্য, যদিও আমরা সেই টুর্নামেন্টে কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখিনি। যদি আপনি কম্পিটিটিভ টুর্নামেন্ট দিতে না পারেন সেক্ষেত্রে আসলে আপনি সেখান থেকে আউটপুটটা কি পাবেন, মানে সেখান থেকে আপনি প্রিপারেশনটা কি নেবেন এত বড় একটা টুর্নামেন্টের জন্য? না, যে লিগটা হয়েছে এই লিগের পারফরমেন্স দিয়ে কিন্তু আপনি এশিয়ান কাপ কোয়ালিফাই কিন্তু কমপ্লিট করতে পারবেন না, যে সত্যি কথা। এবং আপনার কথা ধরেই যদি বলি, দেখেন লিগে যেটা হয়েছে যে 19 গোল 20 গোল হয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি। তো এটা তো আসলে কোনো স্ট্যান্ডার্ডের লিগ হয়নি। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আপনি যখন লিগটা করবেন 10টা দল নিয়ে লিগ করার কোনো দরকার ছিল না। আপনি 5টা দল নিয়ে করেন, 4টা দল নিয়ে করেন, কম্পিটিটিভ হোক, ম্যাচ বাড়িয়ে দেন, 3টা লিগ করেন 4বার, মানে এক একটা দলের সাথে 3বার 4বার করে খেলুক, কোনো সমস্যা নেই। বাট আপনি যেভাবে স্ট্যান্ডার্ডের লিগ করেছেন, মানে প্রথম 4টার পরে যে 6টা দল রয়েছে তাদের স্ট্যান্ডার্ড খুবই একদম মানে নর্মাল একটা দল। তো তাদেরকে না রেখেও আপনি কিন্তু এই দলগুলি নিয়েও কিন্তু করতে পারতেন। এবং লিগের স্ট্যান্ডার্ড আমরা দেখেছি কোনো ইন্টেন্সিটি নাই, কোনো গতি নাই, খেলা মানে 15 গোল 20 গোল প্রত্যেক দিন হরহামেশাই হচ্ছে। বাট সেটা না করে যদি কম্পিটিটিভ একটা লিগ 6টা দল নিয়েও করতেন, আমার কাছে মনে হয় যেটা এশিয়ান কাপ কোয়ালিফাই মেয়েরা এখন খেলতে গেছে সেখানে কাজে দিত। সুতরাং এগুলি চিন্তা করে করা উচিত। হুটহাট করে আসলে আমরা যেগুলি করি সেগুলি কোনো কাজও দেন না। বরং আমি মনে করি যে এই লিগটা খেলাতে এশিয়ান কাপ কোয়ালিফাইংয়ে মেয়েদের প্রিপারেশনটা ভালো হয়নি। হ্যাঁ, মেয়েরা আমার কাছে মনে হয় যেন নিজেরা যদি ন্যাশনাল টিমের ক্যাম্পে থেকেও ট্রেনিং করতে এর থেকে বেটার প্রিপারেশন নিতে পারতো। এবং আমরা যে দেখেছি যে এশিয়ান কাপ কোয়ালিফাই মেইন পর্বে খেলার জন্য যে একটা মিশন নিয়েছিল, একটা ভিশন ছিল, সেই ভিশনের কোনো কিছুই কিন্তু এক্সিকিউট না করেই কিন্তু আমরা এশিয়ান কাপ কোয়ালিফাই খেলতে গিয়েছি। সুতরাং ওখানে আসলে কি হয় সেটা সময় বলে দিবে। এটা অবশ্যই কিছুটা হতাশাজনক। এমিলি ভাই, গতকালকের মিটিং থেকে আমরা আরও যে আউটকামগুলো পেয়েছি সেটা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করতে চাই। যে বাফেকে 3টা স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার কথা বলছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। যে স্টেডিয়ামগুলো নিয়ে কথা হচ্ছিল, ফুটবল মাঠ, ফুটবল ফেডারেশন ক্রিকেটের মাঠগুলো দখল করে নিচ্ছে, বিসিবির একজন পরিচালক এই ধরনের কথাও বলেছিলেন। সেখান থেকে মন্ত্রণালয় যদি এই ধরনের উদ্যোগ নেয়, বাফেকে চুক্তিভিত্তিতে দিয়ে দেয় মাঠগুলো, সেটি আসলে ফুটবল ফেডারেশন কতটুকু কাজে লাগাতে পারবে? ফুটবল ফেডারেশনের মাঠ আসলে কতটুকু দরকার, মানে কি পরিমাণ প্রয়োজন তাদের? এবং একই সঙ্গে বাংলাদেশে যে ক্লাব ফুটবল হয় সেই ক্লাব ফুটবলকে আসলে অন্যান্য শহরগুলোতে, অন্যান্য সিটিগুলোতে, অন্যান্য স্টেডিয়ামগুলোতে ছড়িয়ে দেওয়ার সুযোগ আছে কিনা, সুযোগ পাবে কিনা এসবের মাধ্যমে ফেডারেশন? দেখেন, আনফর্চুনেট একটা কথা বলতে হয়। হ্যাঁ, আমাদের দেশে ফুটবলের কিন্তু স্পেসিফিক কিন্তু তাদের নিজস্ব কোনো মাঠ নেই। জি, আপনি যদি দেখেন পার্সোনাল ফুটবল ফেডারেশনের কোনো মাঠ নেই। সারা পৃথিবীতেই দেখবেন এক একটা দেশের এক একটা পার্সোনাল মাঠ থাকে ফুটবলের জন্য, ডেডিকেটেড মাঠ থাকে ফুটবলের জন্য। ফুটবল ফেডারেশনে কিন্তু সেই মাঠটা লাস্ট 20 বছর বা 15 বছরে কিন্তু তার একটা মাঠ করতে পারেনি। চাইলেই কিন্তু করা যেত, যদি আপনি ইচ্ছা থাকতো আপনি কিন্তু মাঠ করতে পারতেন। ক্রিকেট যেমন পূর্বাচল একটা মাঠ করে ফেলতেছে, হ্যাঁ, তাদের ইচ্ছা ছিল শেরেবাংলা স্টেডিয়ামটা তারা নিজেরাই ইউজ করছে। সুতরাং এরকম একটা মাঠ যদি আপনি জায়গা নিয়ে করতেন, এতদিন কিন্তু আসলে একটা নিজেদের মাঠ হতো। এবং মন্ত্রণালয় যেটা করেছে সিলেট, চিটাগাং এবং কমলাপুর 3টা মাঠ, হ্যাঁ 3টা মাঠকে কিন্তু বরাদ্দ দিয়েছে ফুটবল ফেডারেশনকে। এটা কিন্তু চুক্তিভিত্তিক, ইটস নট এ পার্মানেন্ট। আবার যখন তাদের মাঠ লাগবে তাদের কিন্তু দিয়ে দিতে হবে। হ্যাঁ, বাট ফুটবলের জন্য ডেডিকেটলি দিয়ে দিয়েছে। বাট মাঠ কিন্তু আরো অনেক বেশি দরকার।
হ্যাঁ, মাঠের কিন্তু ফুটবল খেলতে গেলে মাঠের বিকল্প কিন্তু কোনো কিছুই নেই, এবং সেই মাঠটা আসলে কতটুকু উপযুক্ত খেলার জন্য সেটাও আপনাকে দেখতে হবে। আমরা অনেক সময় দেখেছি আপনার যে লিগের যে ম্যাচগুলি হয়, আমরা যে মাঠে খেলা হয়, মানে চিন্তাই করা যায় না, এত ব্যাড গ্রাউন্ড, হ্যাঁ, যার কারণে প্লেয়ারদের পারফরমেন্সও কিন্তু ভালো থাকে না। সুতরাং আমি বলবো যে মাঠগুলি দিলে হবে না, মাঠগুলিকে ইন্টারন্যাশনাল পর্যায়ের মতো করে তুলতে হবে। দেন আপনাকে এগুলি কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করতে পারবেন, বা ঘরোয়া ফুটবলের ম্যাচ আয়োজন করতে পারবেন, ওই ডিস্ট্রিক্টের লিগ আয়োজন করতে পারবেন, বা ফুটবল ফেডারেশন যে কোনোভাবেই কিন্তু এখানে এই মাঠগুলিকে কাজে লাগাতে পারবে। মাঠগুলি কিন্তু প্রপার ইউজ করার জন্য যে পরিবেশ, সেই পরিবেশটা তৈরি করতে হবে। আমার কাছে মনে হয় যে সেই পরিবেশগুলি কোনো মাঠেই নেই এক্সেপ্ট জাতীয় স্টেডিয়াম ছাড়া। সুতরাং মাঠগুলি সেই প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট। মাঠ আপনাকে দিয়ে দিলেই হলো, আপনি মাঠ পেয়ে গেছেন, হ্যাঁ, যত্নটা অবশ্যই নিতে হবে। এক্স্যাক্টলি। দর্শক, ফুটবল নিয়ে কথা বলছিলাম, আমাদের সঙ্গে আছেন সাবেক ফুটবল দলের অধিনায়ক বা জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আমরা যখন ফুটবল নিয়ে আলাপ করছি, ফুটবলে একটা বদলের সুর আমরা বলছি, আমরা ক্লাবগুলোতেও বদল দেখতে পাচ্ছি, বদলের সুর দেখতে পাচ্ছি। নির্বাচনী হাওয়া লেগেছে মোহামেডানে, আপনার প্রিয় ক্লাব, যেখানে আপনি অনেক বছর খেলেছেন, কয়েক দফায় খেলেছেন। তো সেই মোহামেডানের নির্বাচন হচ্ছে অনেক বছর পরে, 5 বছর পরে, যেটা 2 বছর পর পর হওয়ার কথা ছিল। মাঝখানে অনেকগুলো জ্বর ছিল, অনেক সমস্যায় জর্জরিত ক্লাব ছিল, আমরা দেখেছি। আপনি যখন খেলেছেন তখনও অনেক সমস্যায় ছিল। সেই মোহামেডানের এখন কি পরিস্থিতি? এই নির্বাচনটা আসলে তাদের জন্য কতটা প্রয়োজনীয়, এবং তাদের কাছে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? নির্বাচনটা হওয়াটা খুবই প্রয়োজন এই মুহূর্তে। আপনার কথা ধরে যদি বলি, প্রয়োজন এই কারণে, মোহামেডান ক্লাবের অবস্থা কিন্তু বেশি একটা সুবিধা নেই এই মুহূর্তে। আপনি যদি জানেন যে অফ দ্য রেকর্ড আমি বলছিলাম যে তাদের প্লেয়াররা কিন্তু প্র্যাকটিস বয়কট করেছে বিকজ অফ ফাইন্যান্সিয়াল পারিশ্রমিক কারণে। তো এইটা মোহামেডান ক্লাবে কিন্তু অনেক বছর ধরে হয়ে আসে, সত্যি কথা। হ্যাঁ, বাট একটা সময় কিন্তু মোহামেডান ক্লাব মানে বাংলাদেশের সব মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। হ্যাঁ, আপনি যদি মোহামেডান এবং আবাহনী কম্পেয়ার করেন, সেখানে কিন্তু মোহামেডানের সাপোর্টের সংখ্যা অনেক বেশি আবাহনী থেকে। আবাহনী ডেফিনেটলি কম্পিটিটিভ দল মোহামেডানের সাথে, বাট মোহামেডানের জনপ্রিয়তা একটা সময় অনেক উপরে ছিল, চিন্তার বাইরে। আমি যখন খেলেছি ইন 2009, চিন্তা করা যায় না, নর্মাল একটা ম্যাচে 10-15 হাজার দর্শক চলে আসতো, হ্যাঁ, মানে মাঠের খেলাটা এনজয় করার জন্য। সেই মোহামেডানের আজকে আসলে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেখানে আমি বলবো যে ম্যানেজমেন্টের ভুল বোঝাবুঝি, নিজেদের ভিতরে অন্তর্কন্ট্রোল, যার কারণেই কিন্তু আসলে এই দলটা কিন্তু এই পর্যায়ে এসে পৌঁছেছে। বাট আমি আসলে যেটা সত্যি কথা আপনার মাধ্যমে রিকোয়েস্ট করব, যে সব কিছু একদিকে ফেলে দিয়ে আপনারা নিজেরা এমন একটা নির্বাচন করেন বা এমন একটা কমিটি করেন, যারা মোহামেডান ক্লাব ইন ফিউচার এমন একটা উচ্চতা নিয়ে যাবে, যে মোহামেডান ক্লাবকে আমরা বিগত দিনে প্রাউড করতাম যে দলটাকে নিয়ে, সেই দলটা যেন আবার সেই পর্যায়ে যায়। হ্যাঁ, তো এমন একটা নির্বাচন করেন যেখানে এমন যোগ্য লোকেরা আসুক যারা শুধু মোহামেডান ক্লাবকে নিয়েই ভাববে। হ্যাঁ, মোহামেডান ক্লাবকে নিয়ে ভাববে, প্লেয়ারদেরকে নিয়ে ভাববে, ক্লাবকে একদম এশিয়ার একটা বড় সর্বোচ্চ পর্যায়ে কীভাবে নিয়ে যাওয়া যায় সেইটা নিয়ে যেন তারা চিন্তা করে। দেন কিন্তু আমার কাছে মনে হয় যে নির্বাচনটা দিচ্ছে 9 মার্চ বা 8 মার্চ সম্ভবত নির্বাচন হবে নেক্সট মান্থে, তো সেইটা কার্যকরিতা কিন্তু তখন আমরা দেখতে পারবো। এবং আমি অলরেডি দেখেছি যে অনেকে নমিনেশন ফর্ম কিনেছে, অনেকে হয়তো নির্বাচন করবে। বাট আমার কাছে মনে হয় যে নমিনেশন ফর্ম কেনা বা প্রতিদ্বন্দ্বিতা করার থেকে মেইন কলার সমঝোতার ভিত্তিতে যদি আপনি এমন মানুষদেরকে এখানে ইনভলভ করতে পারেন, যেখানে ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস থাকবে না, দলের ভিতর মানে মোহামেডান ক্লাবের ভিতর কোনো অন্তর্কন্দল থাকবে না, মোহামেডান ক্লাবটা আমার কাছে মনে হয় যে স্মুথলি চলবে, এরকম মানুষ দ্বারা যেন পরিচালিত হয়। এখানে এমিলি ভাই, একটা রাজনৈতিক হস্তক্ষেপও মনে হয় থাকে। আমরা দেখি যে আগের 15 বছরে যখন হচ্ছে আরেকটা দল ক্ষমতায় ছিল, তখন অন্য একটা ক্লাব, মোহামেডানের প্রতিদ্বন্দ্বী যে ক্লাবটা ছিল আবাহনী, তারা অনেক উপরে ছিল, অনেক উঁচুতে ছিল, অনেক ভালোভাবে রান করছিল, হোয়ারেজ মোহামেডান অনেক ফল করেছিল। এখন আবার মোহামেডান অনেক তোড়জোড় দেখা যাচ্ছে। এই যে এই পলিটিক্যাল ইন্টারফারেন্স যেটা, এইটা কি আসলে মানে অ্যাকসেপ্টেবল? এটা তো আমরা সবসময় বলি যে স্পোর্টসের সাথে রাজনীতি যেন কোনোভাবে অ্যাডাপ্ট না থাকে। হ্যাঁ, এবং এটা আপনি কোনোদিন বন্ধ করতে পারবেন না, এবং এটা ইটস ট্রু, এটা বন্ধ করাটা খুবই জরুরি। স্পোর্টস এবং রাজনীতির প্রেক্ষাপটটা যখন একসাথে হয়ে যায়, তখন অনেক কাজ কিন্তু আপনি বাধাগ্রস্ত হয়। এবং আপনার কথা সূত্র ধরেই বলি, দেখেন 5ই আগস্টের পর অনেক ক্লাব বন্ধ হয়ে গিয়েছে, রাইট? এবং 5ই আগস্টের আগে কিন্তু ওই ক্লাবগুলি বাংলাদেশের শীর্ষ পর্যায়ে সব থেকে ধনী ক্লাব ছিল, এখন তারা কিন্তু চলতে পারছে না, তাদের দল করার মতো কিন্তু তাদের ক্ষমতা নেই। হ্যাঁ, বিকজ অফ পলিটিক্স। পলিটিক্স এবং স্পোর্টস যখন রিলেটেড হয়ে যায়, তখন কিন্তু আসলে ওইটা কিন্তু আসলে ওখানে কিন্তু স্বচ্ছভাবে কাজ করার জায়গাটা থাকে না। এবং আপনি যেটা বলেছেন যে মোহামেডান ক্লাব এখন আবার মানে তারা আবার চেষ্টা করছে একটা ভালো জায়গার জন্য, বাট এইটা হওয়া উচিত না। হওয়া উচিত মোহামেডান, আবাহনী, আদার্স সবসময় একটা সারা পৃথিবীতে এই আমাদের দেশের মতো এরকম কালচার কিন্তু কোনো পৃথিবীতে দেখবেন না ক্লাবগুলিতে। ইস্ট বেঙ্গল মোহনবাগানকে দেখবেন, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদকে দেখবেন, তাদের কি পলিটিক্সের সাথে তার ইনভলভমেন্ট? নো। বাট আমাদের এখানে আছে দেখেই কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি।
হ্যাঁ, তো আমি মনে করি যে ক্লাব ক্লাবের জায়গায় থাকবে, পলিটিক্সের জায়গায় থাকবে। ফাইন্যান্সিয়াল যদি কোনো হেল্প থাকে সেটা হয়তো ক্লাবকে করতে পারেন, বাট আমার কাছে মনে হয় সেখানে পলিটিক্যালি ইনভলভমেন্ট যেন কোনো রকম না থাকে। এবং আপনি দেখেন এখন লাইক মোহামেডান ক্লাব এখন যারা কমিটিতে আসবে তারা যদি রাজনৈতিক পাওয়ার এখানে ইউজ করে, আবার যদি পাওয়ারে না থাকে তখন আবার তাদের কি হবে? সুতরাং এইগুলি থেকে আমি মনে করি সরে যাওয়া উচিত। স্মুথলি ক্লাব চলবে, ক্লাবের জায়গা থেকে ক্লাব চলবে এবং এটার একটা ফাউন্ডেশন থাকবে এবং একটা ডেইলি ইনকামের একটা প্রসেস থাকবে। সেটা যদি থাকে তখন কিন্তু ক্লাব ক্লাবের মতো চলতে পারে। মোহামেডান ক্লাব যে জায়গাটা পড়ে আছে ওখান থেকে কিন্তু আপনি অনেক আয় করতে পারেন যদি আপনার প্ল্যানিং থাকে। আবাহনী কিন্তু অনেক আয় করতে পারে। হ্যাঁ, তো প্রফেশনাল সিস্টেমটা কিন্তু এইভাবেই, ক্লাব ক্লাবের মতো আয় করবে, ক্লাব ক্লাবের মতো চলবে। সেখানে পলিটিক্স বা রাজনীতির কোনো, আমি মনে করি কোনো জরুরিটা কোনো এখানে প্রয়োজন নেই। রাইট। এই যে গত 15 বছরে আমরা যেটি বলছিলাম যে মোহামেডানের পতন হয়েছিল বা মোহামেডান যেভাবে ধুকে ধুকে বাঁচছিল আর কি, সেটি আসলে আমরা তাদের ট্র্যাক রেকর্ডেও দেখেছি। আমরা একটু ছোট্ট করে একটু দেখতে চাই যে গত 15 বছরে আসলে মোহামেডানের মাঠের পারফরমেন্সটা কেমন ছিল। সেখানে আপনি দেখবেন যে গত বছর কিন্তু একটা বিএফএল হয়েছে, যেটা ফুটবল লিগ নতুন নামে এসেছে, সেটি তারা জিতেছে। ওই যে 5ই আগস্টের পরে আপনি বলছিলেন যে তাদের চিত্র পাল্টে গেছে। তারা প্রিমিয়ার লিগ গত 15 বছরে তারা একবারও জিতেনি, ওয়ারেজ তারা 19 বার কিন্তু এই ট্রফিটা জিতেছিল। সুপার কাপ তারা একবার জিতেছে গত 15 বছরে, সব মিলিয়ে 2 বার জিতেছে, যেটা আমরা কোটি টাকা সুপার কাপ বলছিলাম। আপনিও খেলেছেন একটা, রাইট। ফেডারেশন কাপ গত 15 বছরে মাত্র একবার জিতেছে, সব মিলিয়ে তারা এটা 11 বার জিতেছিল। এই যে পারফরমেন্স আমরা দেখছি গত 15 বছরে তাদের যে ফল করেছিল, সেটারও একটা বড় কারণ ছিল এই যে পলিটিক্যাল যে ইন্টারফারেন্স ছিল। যেখানে ছিলাম আমরা যে গত 15 বছরে আমরা দেখছি যে মোহামেডানের যে সাকসেসের রেটটা ছিল সেটা অনেকটাই পড়ে গেছে। আমি বলছিলাম যে এটা পলিটিক্যাল ইন্টারফারেন্সের কারণে কিনা, আপনিও কি সেটাই মনে করেন? আসলে রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই কি আসলে পারফরমেন্স এরকম ফল করেছে? মোহামেডান আবাহনীতে রাজনৈতিক প্রেক্ষাপটটা অনেক ডিপেন্ড করে অনেক কিছু, যা সত্যি কথা। হ্যাঁ, 5ই আগস্টের আগ পর্যন্ত কিন্তু মোহামেডান ক্লাব ওইভাবে, কিন্তু আপনি যদি রেকর্ডের স্টার্টটা দেখেন সেখানে কিন্তু সাকসেসের জায়গা তেমন একটা ছিল না। আবার যদি এর আগে যদি দেখেন, হ্যাঁ, তখন কিন্তু আবার আপনি যদি 2002 বা 3-4 এদিক সময়টা দেখেন, তখন মোহামেডান রেগুলার ফেডারেশন কাপ উইনার, লিগ চ্যাম্পিয়ন, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস ছিল না। এগুলি আসলে আমাদের এই দুইটা ক্লাবের ভিতরে, আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে একমত যে আমাদের রাজনৈতিক এই জায়গাগুলি অনেক কিছু ভেরি করেছে। বাট এইটা তো আমরা দুজন আলোচনা করছি, এটা হওয়া উচিত না। বাট এখন যেটা হওয়া উচিত আমি মনে করি ক্রীড়াঙ্গনে, সার্বিক ক্রীড়াঙ্গন সব জায়গার কথা নিয়েই বলছি। হ্যাঁ, আপনি পলিটিক্যালি কোনো জায়গায় কোনো কিছু আপনি ডিপেন্ডেন্ট হয়েন না। আপনি ক্লাব প্রফেশনাল সিস্টেমে চলতে গেলে ক্লাবকে নিজস্ব আয়ের একটা উৎস তৈরি করেন। হ্যাঁ, তখন কিন্তু আপনার এদিক ওদিকের থেকে আপনার চেয়ে থাকতে হবে। হ্যাঁ, আবাহনী ক্লাব এখন ক্রাইসিসে পড়ে গিয়েছে। হ্যাঁ, এইটা যেন না হয়। এইটা হলে হবে কি, তাহলে আপনাদের ফুটবলটা কিন্তু আস্তে আস্তে আমরা যেভাবে আসলে ফুটবল ডেভেলপমেন্টের কথা চিন্তা করছি সেগুলি কিন্তু হবে না। হ্যাঁ, সুতরাং এখানে আমি মনে করি স্পোর্টস মিনিস্ট্রি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ক্রিকেট বোর্ড বা যে যত স্পোর্টস আছে সবাই যেন আসলে আমরা এমনভাবে আসলে একটা ভিত তৈরি করি যেখানে আসলে তারা তাদের নিজস্বতার মাধ্যমেই তারা আসলে তাদের পরিচয়টা ধরে রাখে। কিন্তু নিজস্বতার কথা যেহেতু বলছিলেন, নিজস্ব আয়ের রাস্তা খোঁজার কথা বলছিলেন আমিল ভাই, এর মধ্যে আমরা দেখেছি যে মোহামেডান ক্যাসিনো স্থাপন করেছিল তাদের ক্লাবের মধ্যে, তাদের ক্লাব প্রিমাইজের মধ্যে। এইটা কি হওয়া উচিত কিনা? মানে যে কোনো পদ্ধতিতে আপনি টাকা পেলে হবে। আমি তখন মোহামেডানে খেলি এবং সেটা যেটা হয়েছে সেটাও কিন্তু পলিটিক্যাল ইনভলভমেন্টের মাধ্যমে হয়েছে। মোহামেডান ক্লাবে তখন যারা কমিটি ছিল তারা কিন্তু এটা করতে চায়নি। হ্যাঁ, আমি স্পষ্টভাবে বলি, তখন লোকমান ভাই ছিল, লোকমান ভাই স্পষ্টভাবে না করেছিল যেখানে কোনো কিছু করা যাবে না। বাট লোকমান ভাই চাচ্ছিল না যে এটা ওখানে হোক, বাট সামহাও এটা ওখানে হয়ে গেছে। সেখানেও কোনো পলিটিক্স ইনভলভমেন্ট ছিল। হ্যাঁ, তারা বাধ্য করা হয়েছিল। সুতরাং এই জিনিসগুলি আমি মনে করি যে এইগুলি তো কোনোভাবেই অ্যালাউ করা উচিত না, কোনোভাবেই না। হ্যাঁ, ইটস নট অনলি মোহামেডান আবাহনী বা অন্যান্য যে ক্লাবগুলি রয়েছে, বসুন্ধরা বা যারা পুলিশ এফসি, ফর্টিস, হ্যাঁ, সো একটা সিস্টেমে যদি চলে তখন কিন্তু আসলে এই দিকগুলি না হলেও চলে। হ্যাঁ, আমি যেটা বললাম যে মেইন তো আসলে আপনার ফাইন্যান্সিয়ালটাই তো আসলে আপনার ক্লাবটাকে কোথায় নিয়ে যাবে সেটাই কিন্তু ডিপেন্ড করে। আপনি একটা বছর আপনার দলটা চ্যাম্পিয়ন হবে, তার পিছনে কত টাকা ইনভেস্ট করবেন, হ্যাঁ, তার উপরে ডিপেন্ড করবে আপনি ক্লাবের প্লেয়ারদেরকে কিভাবে নেবেন। তো ওইটা যদি আপনি স্ট্রাকচার তৈরি করতে পারেন তখন কিন্তু আসলে এই প্রবলেমগুলি তৈরি হয় না। সুতরাং আমার রিকোয়েস্ট থাকবে মোহামেডান ক্লাবের আপকামিং যে নির্বাচন ইলেকশন আসছে সেখানে এমন একটা কমিটি আসুক যারা কিনা ক্লাবটাকে ভালোবাসবে। সত্যি কথা, হ্যাঁ, আমরা আসলে ক্লাবকে ভালোবাসি কম, নিজের ব্যক্তিগত স্বার্থটাকে বেশি দেখি। হ্যাঁ, এটা মোহামেডান এক্সাম্পল দিলাম, প্রত্যেকটা ক্লাবই এরকম হয়। হ্যাঁ, আপনি দেখেন 5ই আগস্টের আগে ক্লাবের প্লেয়ারদের পেমেন্ট একদম হাইয়েস্ট লেভেলে ছিল, তারপরে দেখেন এখন প্লেয়াররা পেমেন্ট পাচ্ছে না। এটা হওয়া উচিতই না। দেশের পরিস্থিতি যেভাবে হোক ক্লাবের জায়গায় থাকবে, রাইট? ক্লাবের জায়গায় কিছু হয়তো এদিক ওদিক হবে,
স্পোর্টসটাই আসলে স্পোর্টসের জায়গায় থাকা উচিত, বা Right. পলিটিক্যাল অনেক চেঞ্জেস আসবে, সরকার পরিবর্তন হবে, অনেক কিছু হবে, কিন্তু আসলে স্পোর্টসটার যে স্পিরিটটা, যেটা স্পোর্টসের স্পিরিট আমরা যেটা বলি, সেটা সবসময়ই এক ধারায় চলা উচিত। সেখানে আসলে কখনোই রাজনৈতিক হস্তক্ষেপ থাকা উচিত না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এমিলি ভাই। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে বদলের সুর বলছিলাম, আমার কাছে মনে হয় শুধুমাত্র ফুটবল বা ন্যাশনাল টিম কেন্দ্রিক চিন্তাভাবনা না করে আমাদের ক্লাব স্ট্রাকচার, ক্লাব কালচার, এগুলোর দিকেও অনেক বেশি মনোযোগী হওয়া উচিত নিশ্চয়ই সবারই। আপনি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন বলেছেন। দেখেন, আমরা জাতীয় দলকে নিয়ে পড়ে আছি। জাতীয় দল আপনাকে হয়তো রিসেন্টলি কিছু সাকসেস দিবে, আমরা হই হুল্লোড় করবো, শেষ। বাট পাইপলাইন যদি আপনার স্ট্রং না হয়, দেখেন এখন আমরা জাতীয় দলে এত হাইপ কেন? বিকজ অফ হামজা দেওয়ান চৌধুরী। ও আসাতে আমাদের ফুটবলের একটা হাইপ তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল পর্যায়ে। বাট আপনার ক্লাব ফুটবল কোথায় আছে? ক্লাব ফুটবল এক প্রকার ড্যামেজ বলা যায়। এখন যেভাবে ক্লাব ফুটবল চলছে, এক প্রকার ড্যামেজ। কোনো লিগের শিডিউল নাই, খেলা পিছাচ্ছে, ক্লাবগুলির দৈন্যদশা, প্রতিনিয়ত এইগুলি শুনতে হচ্ছে। ওই সব জায়গাগুলি যদি আপনি স্ট্রংলি হ্যান্ডেল না করেন, আপনি গ্রাসরুট লেভেল যদি প্রপার আপনি হ্যান্ডেল না করেন, এইগুলি নিয়ে যদি কাজ না করেন, জাতীয় দল আপনাকে কয়দিন আপনি সাকসেস পাবেন? নো, আপনি তো কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে হবে আগে। তো কোয়ালিটি প্লেয়ার তৈরি করার যে প্রসেসগুলি, সেগুলি যদি বন্ধ থাকে, জাতীয় দল দিয়ে তো আপনি আসলে একটা দেশের ফুটবল আপনি কখনোই তৈরি করতে পারবেন। এবং সারা পৃথিবীতেও যদি দেখেন, ক্লাব কালচার হলো একটা দেশের ফুটবলের মেইন স্ট্রাকচার। জি হ্যাঁ, তো আমাদের ক্লাব কালচারটাকে আসলে আবার রিটার্ন করতে হবে, যেটা বিগত দিনে ছিল। সেটাই এমিলি ভাই, আমরাও সেটাই আশা করি, এবং যারা এই যে বদলের কাজগুলো করছেন, আমরা আশা করব তারা এই দিকগুলোতে মনোযোগ দিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমিলি ভাই আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।